অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ কীভাবে করবেন এই ভিডিওটা আপনারা ভালো করে দেখেন। যদি নির্ভুলভাবে এই ফর্মটি ফিল আপ করতে চান তাহলে এই ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন। তো প্রথমে অপশন দেখেন, লেখা আছে যে পারিবারিক পরিচয়। পারিবারিক পরিচয় এই প্রথম 1 নম্বরে আছে পরিবারের প্রধানের নাম। এখানে পরিবারের প্রধানের নাম দিয়ে দিবেন। পরিবারের প্রধান আপনার স্বামীর নাম হবে অথবা আপনার শ্বশুরের নাম হবে। আধার কার্ডে যেটা আছে সেটা দেখে এখানে লিখে দিবেন। তারপরে জন্ম তারিখ, তারপরে আপনার স্বামীর যে জন্ম তারিখ যেটা আছে আধার কার্ড দেখে আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে। তারপরে পরিবারের প্রধানের লিঙ্গ, ঠিক আছে, তিনি অবশ্যই পুরুষ, তো পুরুষে টিক করবেন। কখনো কখনো কিন্তু অবিবাহিত যে মেয়ে আছে তারা কিন্তু তাদের মা অথবা তার বাবা গার্জেন হতে পারে। যদি বাবা যদি না থাকে তাহলে কিন্তু মা গার্জেন হবে, তো সেখানে কিন্তু মহিলা টিক করতে হবে। যাই হোক, এবার পরিবারের প্রধানের আধার কার্ড, আধার কার্ডের যে নম্বর আছে সেটা এখানে দিবেন। পরিবারের প্রধানের আধার কার্ডের যে নম্বরটা আছে সেটা দেখে দেখে এখানে লিখে দিবেন। তারপরে 5 নম্বরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে এখানে লিখবেন, তাহলে লেখার দরকার নেই, আশা করি এটা নাই, ঠিক আছে। তার হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারে যতজন সদস্য আছে 4 জন 5 জন 3 জন সেটা এখানে লিখে দিবেন। তারপরে আপনাকে ঠিকানা লিখতে হবে, ঠিকানা আপনার আধার কার্ডে যেটা আছে সেই ঠিকানাটা এইখানে দেখে দেখে লিখে দিবেন, ঠিক আছে। আর এখানে লিখে দিবেন, যদি একই হয় আপনার এখনকার ঠিকানা আর আধার কার্ডের যে ঠিকানা তাহলে এখানে সেম লিখে দিবেন। তারপরে যোগাযোগের নম্বর, যোগাযোগের যে নম্বরটা আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা কিন্তু এখানে লিখবেন। তারপরে আপনার জন্ম তারিখ, নাম, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের কিন্তু এটা লিখতে হবে, ঠিক আছে। তো পরিবারের প্রধানের যে নাম সেটা এখানে লিখে দিবেন, পরিবারের প্রধান। তো তিনি যদি মহিলা হয় তাহলে কিন্তু এখানে আবার ঠিক করতে হবে, কারণ তিনি কি এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য কি আবেদন করেছেন কি যোগ্য, তাহলে কিন্তু এটা এখানে কিন্তু আপনাকে টিক করতে হবে। আর যদি পুরুষ হয় তাহলে কিন্তু এটি টিক করার দরকার নেই বা কাটা দিতে পারেন। তারপরে এবার সদস্য, পরিবারে যদি 5 জন সদস্য থাকে তাহলে আপনারা কিন্তু এই যে সদস্য দেখতেছেন এখানে কিন্তু প্রথম সদস্য ধরেন আপনার নামটা হবে, মানে যে মহিলা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতেছেন তার নামটা এখানে লিখে দিবেন। তার জন্ম তারিখ লিখবেন, তিনি তো মহিলা, এখানে মহিলা লিখবেন। আর তার পরিবারের যে প্রধান তার সাথে তার কি সম্পর্ক, যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাহলে এখানে হাজব্যান্ড লিখে দিবেন। তার দেখে দেখে এখানে আধার নম্বরটা বসিয়ে দিবেন। তাই 1 নম্বর সদস্য এটা কিন্তু হয়ে গেল। তারপরে 2 নম্বর সদস্য, এখানে 2 নম্বর সদস্যর নাম লিখবেন, জন্ম তারিখ লিখবেন, লিঙ্গ লিখবেন, এবং তিনিও যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, মানে তিনি যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু এখানে হ্যাঁতে টিক করতে হবে, ঠিক আছে। তারপর 2 নম্বর পেজে চলে যান। 2 নম্বর পেজে একই রকম 3 নম্বর সদস্য একই রকম ভাবে লিখবেন, 4 নম্বর সদস্য একই রকম লিখবেন, 5 নম্বর সদস্য একই রকম ভাবে লিখবেন, ঠিক আছে। এইবার চলে আসেন 10 নম্বরে। 10 নম্বরে চলে আসে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, ঠিক আছে। এখানে কিন্তু ফ্যামিলির সবার ব্যাংকের অ্যাকাউন্ট লিখতে হবে। এখানে কিন্তু প্রথম যে অপশনটা সেখানে যে HOF, এখানে পরিবারের প্রধানের নাম লিখবেন, তারপরে তার ব্যাংকের নামটা লিখবেন, তারপরে অ্যাকাউন্ট নম্বর লিখবেন, এটা পাসবই দেখে দেখে লিখবেন। তারপরে IFSC একটা কোড হয়, সেই কোডটাকে এখানে লিখে দেবেন, ঠিক আছে। একই রকম ভাবে 2 নম্বর সদস্য, 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য, 5 নম্বর সদস্য সবারই ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে কিন্তু লিখতে হবে। যদি 5 বছরের ছোট বাচ্চা হয়ে থাকে, ব্যাংকের অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে লেখার দরকার নেই। এটা হয়ে গেল 2 নম্বর পেজ। এবার 3 নম্বর পেজে চলে যান। 3 নম্বর পেজে দেখেন, 3 নম্বরে পেজে 11 নম্বরে লেখা আছে এপিক, অর্থাৎ ভোটার কার্ড, ঠিক আছে। HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ, তাহলে HOF এপিক নম্বর, তাহলে ফ্যামিলির যে হেড তার এখানে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন। তারপরে বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর, এখানে দেখবেন বিধানসভা ক্ষেত্র আর অংশ নম্বর আপনার ওই ভোটার লিস্টে যেখানে আপনার নামটা আছে সেই পেজটার উপরের দিক দেখবেন লেখা আছে, ঠিক আছে। ওখানে কিন্তু আপনার বিধানসভা ক্ষেত্রের নাম আর অংশ নম্বর ওটা কিন্তু লেখা থাকবে, সেটা লিখবেন দেখে দেখে। তো পরিবারের প্রধান হয়ে গেল। এবার প্রথম সদস্য যিনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন তাই তিনি হয়তো প্রধান সদস্য যদি এখানে লেখেন তাহলে তারটা লিখবেন, 2 নম্বর সদস্য লিখবেন, 3 নম্বর সদস্য লিখবেন। কারো যদি ভোটার লিস্টের নাম না উঠে থাকে, 18 বছরের ছোট হয়, তাহলে কিন্তু এটা লেখার দরকার নেই, 3 নম্বর 4 নম্বর সদস্য লেখার দরকার নেই। এবার 12 নম্বরে চলে আসেন। 12 নম্বর হচ্ছে বিভাগ, ঠিক আছে। মানে আপনারা কোন ক্যাটাগরির মধ্যে পড়েন, UR ক্যাটাগরি, আনরিজার্ভ, নাকি UREWS, ঠিক আছে, নাকি তপশিলি জাতি, নাকি তপশিলি উপজাতি, নাকি OBC, ঠিক আছে,
নাকি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী, যেটা হবে সেটাকে ক্লিক করবেন। এই যে বাক্সগুলো আছে এখানে কিন্তু টিকমার্ক দিয়ে দিবেন। আর এই জনজাতির যে সার্টিফিকেট যে হয় সেটা কিন্তু এটার সাথেই দিতে হবে। তারপর দেখেন লেখা আছে রেশন কার্ড, ঠিক আছে। এবার রেশন কার্ডের ডিটেলসটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক করবেন। মানে এখন যে রেশন কার্ডগুলো হয় সেগুলো কিন্তু সবই ডিজিটাল রেশন কার্ড। তো যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন লিখতে হবে। যেরকম AH দেখবেন এটা রেশন কার্ডের উপরেই লেখা থাকবে AHPE HH, যেমন আমাদের হচ্ছে RKSY1, এটা হচ্ছে আমাদের রেশন কার্ড হবে। তো আপনাদের যেটা সেটা এখান থেকে দেখে লিখে নেবেন। তার হচ্ছে পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি রেশন তোলে তাহলে হ্যাঁ টিক করবেন, যদি না তুলে তাহলে নাতে টিক করবেন। তারপর হচ্ছে গতে লেখা আছে সম্পদ, ঠিক আছে। এবার গয়ের 1 নম্বরে চলে আসেন, বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকাঘর হয়েছে? যদি পাকাঘর থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, যদি না থাকে নাতে ক্লিক করবেন, ঠিক আছে। পারিবারিক জমির পরিমাণ, যা পারিবারিক জমির মালিকানা, এগুলো কিন্তু ডিটেলসটা লিখতে হবে এখন। তো আপনাদের যে যতজন সদস্য আছে, আপনার স্বামী, আপনি এবং ছোট বাচ্চারা, আপনি যে বাড়িতে আছেন সেখানকার আপনাদের যে নামে কি কোনো জমি আছে, বা আপনারা ভবিষ্যতে কি আপনার কি জমির কোনো অংশ পাবেন? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করবেন, ঠিক আছে। আর সেই জমির যে কাগজের একটা জেরক্স কপি দিয়ে দিবেন, রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং আর এই জিনিসগুলো, যে রেজিস্ট্রি যে কাগজগুলো বা পাট্টা যদি থাকে পাট্টা, সেটা কিন্তু এটার সাথে দিয়ে দিবেন। এবার 3 নম্বর পেজ হয়ে গেল। এবার 4 নম্বর পেজে চলে আসুন। 4 নম্বর পেজে আছে 3 নম্বরের প্রথমে দেখেন লেখা আছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। আপনাদের যে পরিবারে মোট যতজন আছে, মোট জমির পরিমাণ কত আছে, 3 কাঠা 4 কাঠা, বা মানে সেই যে মোট জমিটা, সেটা আপনার পরিবারের সকল সদস্য মোট জমির পরিমাণ মানে কত, মানে শতক, মানে কত পার্সেন্ট। রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষ আধার ও নথির জমির নথি কিন্তু আপনাদের দিতে হবে, ঠিক আছে। জমির সকল সদস্য মোট জমির পরিমাণ, মানে ধরেন আপনাদের ওই জায়গার মধ্যে 2জন 3জন ভাইরা আছে, তাহলে কিন্তু আপনাদের 100% তো পাবেন না, দেখা গেলো 30% পাবেন বা অর্ধেক পাবেন, ঠিক আছে। সেটা আপনাদের ওখানে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ এটা কি লিখতে হবে, বুঝতে পারলেন। মানে আপনাদের মোট জমি যখন আপনার 3 ভাই যদি হয়ে থাকেন, আপনার স্বামীরা যদি 3 ভাই হয়ে থাকে বা 4 ভাই হয়ে থাকে, তারা প্রত্যেকটা ভাই কত পার্সেন্ট জমি পাবে। 2 ভাই হয়ে থাকলে যেরকম অর্ধেক, তাহলে 50% করে লিখবেন, বা হয়তো 30 ভাগ পেতে পারেন, যদি সেই হিসাবে কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। আর জমির কাগজের জেরক্স কপিটা দিতে হবে কিন্তু এটার সাথে। এবার যানবাহন, আপনাদের গাড়ি টাড়ি আছে নাকি সেটা কিন্তু লিখতে হবে। আপনি আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? আপনার যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে কিন্তু হ্যাঁতে ক্লিক করবেন, ঠিক আছে। এবার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দিবেন, ঠিক আছে। আর যদি আপনার ধরেন গাড়ি, জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় তাহলে মডেল নাম্বারটা কিন্তু এখানটায় লিখতে হবে ডিটেলসে, ঠিক আছে। এবার হচ্ছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, আপনাদের স্বাস্থ্য বীমা যদি থাকে, ঠিক আছে, স্বাস্থ্য বীমা যদি থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, যদি না থাকে নাতে ক্লিক করবেন। অনেকে হেলথ ইন্স্যুরেন্স করা থাকে, আমাদের করা নেই। যদি হেলথ ইন্স্যুরেন্স আপনাদের করা থাকে তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে নাতে ক্লিক করবেন, ঠিক আছে। পরিবারের যে হেড তার যদি করা থাকে, ঠিক আছে, যদি করা থাকে তাহলে সেটা কি সরকারি না বেসরকারি, এবং টাকার পরিমাণটা এখানে লিখতে হবে। আর প্রিমিয়ামের যে বিবরণটা এখানে ডিটেলসটা ওখানে ওই কাগজটা দেখে লিখতে হবে, কাগজের একটা জেরক্স কপিও দিয়ে দেবেন। আর একই রকমভাবে 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য, 5 নম্বর সদস্য সবারটা লিখবেন, ঠিক আছে। এবার চলে আসেন ঘ, আয় ও পেশা, মানে কি কাজ করেন। কোনো সদস্য কি আয়ের কোন পেশাগত কর প্রদান করেন কিনা, মানে তারা কি ট্যাক্স দেন, মানে তারা যে কাজ করেন সেই কাজ করার জন্য যা ইনকাম হয় তার জন্য কি তারা কি কোনো ট্যাক্স দেন, তাহলে ট্যাক্স যদি দেন তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, যদি না হয় নাতে ক্লিক করবেন। পরিবারের সদস্যের প্যান কার্ড, ঠিক আছে, আপনাদের পরিবারের সকল সদস্য কিন্তু প্যান কার্ডের কিন্তু ডিটেলসটা দিতে হবে। আর ছোট বাচ্চা যদি থাকে তাহলে তো প্যান কার্ড হবে না, তাদের প্যান কার্ড নেওয়ার দরকার নেই, ঠিক আছে। যেমন দেখি যদি হ্যাঁ হয় হ্যাঁতে ক্লিক করুন,
আর যদি না হয় তাহলে নাতে ক্লিক করবেন। তো এখানে পরিবারের প্রধানের যে প্যান কার্ডের তারটা এখানে লিখতে হবে, পরিবারের প্রধানের নাম লিখবেন, এখানে প্যান কার্ডের নাম্বারটা লিখবেন, তারপরে 2 নম্বর সদস্যর নাম লিখবেন, প্যান কার্ড, এইভাবে সবগুলো সদস্য লিখতে হবে। এবার 4 নম্বর পেজ হয়ে গেল। পরের পেজে চলে যান। পরের পেজে কর্মসংস্থানের ধরন, ঠিক আছে। কর্মসংস্থানের ধরনে কি লিখবেন? পরিবারের প্রধান কি কাজ করেন, সরকারি, বেসরকারি, নাকি সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, নাকি আংশিক, কোনোটা যদি না মিলে তা আপনারা লিখে দেবেন, অন্যান্য লিখে দেবেন। বা কোনো কাজই যদি না করে বেকার লিখবেন। যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকে, মানে বাইরে যদি কাজ করে অন্য রাজ্যে, তাহলে পরিযায়ী শ্রমিক দিয়ে দেবেন, ঠিক আছে। এর যে পরিবারের প্রধানের ডিটেলস। তারপরে 1 নম্বর সদস্য কী করেন, 2 নম্বর সদস্য কী করেন, ঠিক আছে, সেটা। যদি বেকার হয়ে থাকে তাহলে বেকার দিবেন, ঠিক আছে। আর যদি স্টুডেন্ট হয়ে থাকে ওখানে অন্যান্য লিখবেন, অন্যান্য সদস্য, মানে পরিবারের যে যদি কেউ স্কুলে পড়ে বা কলেজে পড়ে বা ছোট বাচ্চা থাকে, ঠিক আছে, তাহলে তো অন্যান্য লিখে দেবেন। তো হয়ে গেল এটা। 6 নম্বর পেজে চলে আসেন, ঠিক আছে। 6 নম্বর পেজে 4-এ লেখা আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। তাহলে শিক্ষিত কয়জন আছে আপনাদের? 4 জন। পরিবারের মধ্যে কতজন শিক্ষিত আর কতজন অশিক্ষিত সেটা লিখবেন। হচ্ছে পরিবারের প্রধান, তিনি কি শিক্ষিত না অশিক্ষিত, সেখানে টিক করে দিবেন। এবার সদস্য 1, সদস্য 2 এভাবে টিক করতে থাকবেন, ঠিক আছে। পরিবারের সদস্য, তো পরিবারের সদস্য হয়ে গেল। এবার 5 নম্বরে চলে আসেন। কোনো সদস্য কিনা কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর সংস্থা, পঞ্চায়েত সংস্থার বর্তমান বা প্রাক্তন যদি ধারক হয়ে থাকে তাহলে হ্যাঁ, মানে কোনো কেউ যদি কারো পরিবারের ধরেন তিনি প্রধান বা পঞ্চায়েত ছিলেন বা কাউন্সিলর ছিলেন বা বিধায়ক ছিলেন, তাদের পরিবারের সদস্য যদি কেউ হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, যদি না হয় নাতে ক্লিক করে দেবেন। যদি কেউ পদে থাকেন তার কোন পদে রয়েছেন সেটা এখানে লিখে দেবেন। কোনো সদস্য কি সরকারিভাবে পেনশনভোগী? পরিবারের যতগুলো সদস্য লিখলেন তাদের মধ্যে কেউ যদি কি পেনশন পায়, যদি পেনশন পায় হ্যাঁ লিখবেন, আর যদি না পায় তাহলে না লিখবেন। আর যিনি পেনশনভোগী তার সদস্য, তার কতজন সদস্য, সেটা যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বরটা কত সে এখানে লিখে দিবেন। মানে ওই যে 1 নম্বর 2 নম্বর আমরা যে লিখছিলাম যে 1 নম্বর সদস্য 2 নম্বর সদস্য, সেখান থেকে নম্বরটা লিখতে হবে। তারপরে 7 নম্বর লেখা আছে কোনো সদস্য কি জিএসটি এর অধীনে নিবন্ধ আছে? মানে কোনো সদস্য ধরেন কোনো ব্যবসা করে দিলে যার জিএসটি নাম্বার থাকবে, বড় টাকা পয়সা লেনদেন করে যদি জিএসটি নাম্বার থাকে, যদি থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, জিএসটি নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর দেখেন কি লেখা আছে পরিবারের মোট বার্ষিক আয়। আপনাদের মোট বার্ষিক আয় কত? এখানে মানে আমরা মান্থলি, মানে মাসে আপনাদের যত ইনকাম হয় সেটাকে 12 দিয়ে গুণ করে এখানে লিখে দিবেন। 1 লক্ষ বা 1,20,000 বা 90,000 যেটা হয় সেটা এখানে যার যেটা মনে হয় সেটা লিখে দিবেন। তার হচ্ছে অন্যান্য পরিচয়, সিএএ, মানে এটা একটা ভারতের নাগরিকত্বর জন্য আবেদন করার প্রসেস আর কি। তার বর্তমানে কি যদি কেউ থাকে, মানে এটা যদি আবেদন করে থাকে, পরিবারের প্রধানের জন্য কি তিনি কি প্রযোজ্য? মানে ভারতবর্ষে নাগরিক হওয়ার জন্য সিএ থেকে আবেদন করেছেন, তারা যদি করেও থাকেন তাহলে এখানে প্রযোজ্য লিখবেন এবং তার ডিটেলসটা কিন্তু এখানে লিখতে হবে। এবং পরিবারের অন্যান্য সদস্য যদি সিএএতে যদি আবেদন করে থাকে তাহলে কিন্তু 1 নম্বর সদস্য 2 নম্বর সদস্য তারা যদি আবেদন করে থাকে তাদের ডিটেলসটাও কিন্তু লিখতে হবে। পরের পেজে চলে যাচ্ছি, 8 নম্বর পেজ। 8 নম্বর পেজে দেখেন অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, ঠিক আছে, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, মানে সরকারি যে বিভিন্ন প্রকল্প যেটা আছে পরিবারের সদস্য যারা আছে তারা কি পেয়ে থাকেন? তো পরিবারের প্রধান, ঠিক আছে, তিনি কি এই যে প্রকল্প যেটা আছে সরকারি প্রকল্প এগুলো যদি পান তাহলে এখানে কিন্তু লিখতে হবে। যদি কার্ডগুলো থাকে কার্ডের নাম্বার, আইডি সংখ্যা এবং কত তারিখে এটা ইস্যু হয়েছে সেটা কিন্তু ডিটেলস লিখতে হবে, ঠিক আছে। তারপরে 1 নম্বর সদস্য লিখতে হবে, 2 নম্বর সদস্য লিখতে হবে, 3 নম্বর সদস্য, এভাবে প্রত্যেক সদস্য কিন্তু কোনো সরকারি মানে প্রকল্পের আওতায় যদি তারা সুবিধা পেয়ে থাকেন বা টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু সেই ডিটেলসটা এখানে লিখতে হবে। তারপরে 3 নম্বরে চলে আসে। 3 নম্বরে লেখা আছে যদি এসআইআর, এই যে কয়েকদিন আগে এসআইআর হয়ে গেলো 2024 যে এসআইআর হলো, তার যদি নাম বাদ পড়ে থাকে, তবে মামলাটি যদি ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে, ঠিক আছে, তাহলে তারা কি প্রযোজ্য, মানে নাম যদি কাটা যায় থাকে আর কি, তাহলে কিন্তু প্রযোজ্য যদি হয় তাই এখানে ক্লিক করবেন, যদি কাটা গিয়ে থাকে এবং ক্লিক করবেন এখানে। তারপর একই রকমভাবে পরের পেজে চলে আসেন, 9 নম্বর পেজে। 9 নম্বর পেজে দেখেন তিনিও কি তারও কি 2026 যেটা ইসে হলো এসআইআর, তার কি নাম কি কাটা গেল, মানে কাটা যায়নি না আছে। একই রকমভাবে 2 নম্বর সদস্য 3 নম্বর সদস্য সবার কিন্তু লিখতে হবে,
ঠিক আছে, মানে নাম যদি কাটা গিয়ে থাকে বা আদালতে তার মামলা চলছে, ট্রাইব্যুনালে মামলা চলছে, পরে তাদের নাম উঠবে কিনা, তারাও কিন্তু টাকা পাবেন। যারা ট্রাইব্যুনালে কেসটা চলে গেছে, আপনাদের নাম যে ভোটার লিস্ট থেকে যে কাটা গেল, তাদের এটা কিন্তু কোর্টে কেস চলছে ট্রাইব্যুনালে, তাদের নাম, তারা কিন্তু টাকা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে, কিন্তু এখানে কিন্তু উল্লেখ করতে হবে। তারপরটা চলে সামাজিক মর্যাদা ও নির্ভরশীলতা। ঠিক আছে, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুদের বিবরণ। ঠিক আছে, এবার শিশু 1, এখানে শিশুর নাম লিখবেন। আপনাদের যদি কোনো বাচ্চা স্কুলে পড়ে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে শিশুটার নাম লিখতে হবে, শ্রেণী, বিদ্যালয়ের নাম লিখতে লাগবে, আর বিদ্যালয়ের ধরন, কি ধরনের বিদ্যালয় ওটা লিখে দেবেন, সরকারি না বেসরকারি, নাকি স্বীকৃত মাদ্রাসা, নাকি অন্যান্য মাদ্রাসা, না অন্য কোনো প্রতিষ্ঠান, সেটা কিন্তু এখানে লিখে দেবেন। একই রকমভাবে 2 নম্বর শিশু, 3 নম্বর শিশু এর মধ্যে লিখতে হবে। পরের পেজে চলে আসেন, 10 নম্বর পেজ। এখানে তারপরে একই আছে, 3 নম্বর শিশু, 4 নম্বর শিশু, ওটা ডিটেলস হয়ে গেল। এবার শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, তার মানে শিশুদের যদি ছোট বাচ্চা হয়ে থাকে তাদের টিকাকরণ হয়েছে কিনা বা টিকাকরণ চলছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যেমন ধরেন শিশু সদস্য 1 নম্বর শিশুর কথা বলা হচ্ছে, হ্যাঁ টিকাকরণ যদি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, তাহলে একে ক্লিক করবেন। টিকাকরণ করা হয়নি এখনো, তাহলে এখানে ক্লিক করবেন। বা শুরু হয়েছে, যদি হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, এখানে ক্লিক করবেন। একরকমভাবে আর ওই টিকা দেওয়ার জন্য একটা কার্ড হয়, সেই কার্ডটা কিন্তু জেরক্স কপি এটার সাথে দিয়ে দেবেন। একরকমভাবে 3 নম্বর শিশু, 4 নম্বর শিশু, এটা কিন্তু লিখে দেবেন। তারপরেরটা সরকারি প্রকল্পের আওতার সুবিধা। আপনি কি সরকারি প্রকল্পের সুবিধা ডিবিডি এর মাধ্যমে পাচ্ছেন? মানে পরিবারের যে সদস্য যারা আছে, তারা কি সরকারি কোনো প্রকল্পের টাকা ডিবিডির মাধ্যমে কি পাচ্ছেন, টাকা কি পাচ্ছেন? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, আর যদি না হয় নাতে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে যদি হ্যাঁ হয় তাহলে প্রকল্পের নাম এখানে কিন্তু উল্লেখ করতে হবে, কি প্রকল্পের জন্য আপনি টাকাটা পাচ্ছেন। তারপরে 11 নম্বর পৃষ্ঠাতে চলে আসেন। একই রকমভাবে এখানে কিন্তু প্রকল্প গুলার মানে কতগুলো প্রকল্প আপনি পাচ্ছেন, 3-4টা প্রকল্প যদি হয় তাহলে এখানে আমার প্রকল্পগুলোর নাম লিখবেন, আর এগুলো কিন্তু পাচ্ছেন আপনি, সেখানে হ্যাঁ করবেন। আর এখানে কি লেখা যাবে, প্রত্যাহার করতে চান, আপনি কি সেগুলো প্রত্যাহার করতে চান, মানে সরকার থেকে যে এই প্রকল্পের টাকাগুলো পাচ্ছেন সেগুলো কি প্রত্যাহার করতে চান? যদি করতে চান তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করে দেবেন। একই রকম 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য, এই সদস্যদের নাম কিন্তু এখানে এক এক করে লিখতে হবে। তারপরে 12 নম্বর পেজে চলে যাচ্ছি। 12 নম্বর পেজে একই রকম, 12 নম্বর পেজে একই রকমভাবে সদস্যদের যতজন সদস্য আছে। তারপরে চলে আসেন 2 এর বাদ দেওয়া হলে, মানে আপনার নামটা যদি বাদ দেওয়া হয়, এটা ওখানকার অফিসার যারা আছে তারা করবে। যদি বাদ দেওয়া হয়, অফিসার করতে কেন বাদ দেওয়া হলো আপনার এই অ্যাপ্লিকেশনটি, সেটা কিন্তু কারণটা জানাতে হবে। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত, মানে সত্য। যদি হয় এখানে ক্লিক করে দেবেন, সবই সত্য, কোনো কিছু মিথ্যা হবে না, কারণ আধার কার্ড দেওয়াই হচ্ছে, সব কিছু কম্পিউটার থেকেই জানা যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। এবারে এখানে চলে আসুন, এখানে কি লেখা আছে, সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমাকে সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, তারপর এখানে সই করে দিবেন আপনি। ঠিক আছে, পরিবারের যিনি থাকবেন হেড, তিনি এখানে সই করতে পারেন, অথবা যিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছেন তিনি এখানে সই করতে পারবেন। এখানে পরিবারের ডিটেলস এখানে দেওয়া আছে। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে, সেটাই হলো পরিবার। ঠিক আছে, তাহলে এখানে আপনি এখানে সই করে দেবেন। পরিবারের প্রধানও সই করতে পারে এখানে, বা অন্নপূর্ণা ভান্ডারের জন্য যিনি আবেদন করতেছেন তিনিও এখানে সই করতে পারেন। আর এই ডিটেলসটা কিন্তু আপনার অফিসাররা করবে, এখানে আমাদের করার দরকার নেই। তো আপনারা বুঝতে পারলেন কিনা এই ভিডিওটির মাধ্যমে জানাবেন। আর এরপরে যদি না বুঝতে পারেন সবাই কমেন্ট করবেন, আমি এরপরে নাম সহকারে, মানে এটা নাম দিয়ে ফর্মটা ফিল আপ করে আপনাদের এরপরে ভিডিও নিয়ে আসবো, যদি আপনাদের দরকার হয়। ভালো থাকবেন।